আলোচনা করব সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, যেটা ভারতে জারি হয়েছে আইনটা। সেই আইনের যে রুলস, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি করে একজন তার নাম দেশের নাগরিক হিসেবে তুলতে পারেন, সেই ব্যাপারটা নিয়ে যে রুলস জারি হয়েছিল 2024 সালের শেষ দিকে। এই অ্যামেন্ডমেন্ট একটা কি না, এই বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে অত্যাচারিত হয়ে অমুসলিম নাগরিক যারা এদেশে এসছে, ভারতে এসে আশ্রয় নিয়েছে, তাদের এদেশের নাগরিক হওয়ার যে সুযোগ, সেটা দেয়া হয়েছে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। এবং এই আইনে কাট অফ ডেট ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে, সেখানে বলা আছে। কিন্তু প্রত্যেকটা আইন, এই আইনটা কার্যকর করতে গেলে যে রুলস, যে নিয়মাবলীর মধ্যে দিয়ে কার্যকর করা হয়, সেইটা চালু হয়েছে কিন্তু অনেকটা পরে, 2019-এর প্রায় 5 বছর পরে 2024-এ এটা হয়েছে। আজ এই রুলসের মধ্যে এমন দুটো বিষয় আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব, যা নিয়ে প্রচুর বিভ্রান্তি এবং কৌতূহল রয়েছে। বিষয়টি হলো সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের সাম্প্রতিক নিয়মাবলী। এর মধ্যে দুটি বিষয়। প্রথমত, কেন আবেদনকারীদের আগের দেশের পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে সাম্প্রতিক নির্দেশে, এবং দ্বিতীয়ত, ধর্মীয় পরিচয় প্রমাণের ক্ষেত্রে স্থানীয় পুরোহিত, মানে যারা ভারতে এসে যে অঞ্চলে যারা থাকেন, সেখানকার পুরোহিত বা ধর্মীয় প্রতিষ্ঠানের একটা শংসাপত্র, তাদের একটা সার্টিফিকেটটা কোন মর্মে যে ইনি মুসলিম নন সেটা নয়, সেখানে বলা আছে ইনি অমুসলিম, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এগুলো হতে পারেন, সেই বিষয়ে একটি সার্টিফিকেট দিতে বলা হয়েছে। মানে যদি কোনো খ্রিস্টান আসেন, তাহলে তাকে সার্টিফিকেট দিতে হবে। কাদের? তাকে দিতে হবে যে সেখানকার ধর্মীয় প্রতিষ্ঠান, পুরোহিত মানে চার্চের কিংবা খ্রিস্টানদের খ্রিস্টীয় ধর্মীয় প্রতিষ্ঠান। ঠিক তেমনিভাবে বৌদ্ধদের ক্ষেত্রে আছে, পার্সিদের ক্ষেত্রে আছে, জৈনদের ক্ষেত্রে আছে। আর হিন্দুদের ক্ষেত্রে তো বুঝতেই পারছেন, পুরোহিত বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যারা আছে, তাদের কাছ থেকে সার্টিফিকেটটা নিতে হবে। এই দুটো বিষয় কেন নতুন করে চালু করা হলো, সেইটা নিয়েই এখনকার এই প্রতিবেদন। তাহলে প্রথম পর্বে আমরা আসি পাসপোর্ট সারেন্ডার। মানে কেউ যদি ধরুন বাংলাদেশ থেকে ভারতে এসছেন, তার বাংলাদেশের একটা পাসপোর্ট আছে, সেই পাসপোর্টটা, সেটা তো আসবার সময় তিনি নিয়ে চলে এসছেন, সেই পাসপোর্টটা তিনি সারেন্ডার করেননি, তিনি দেননি। ভারতেও দেওয়ার এতদিন কোনো প্রশ্ন ছিল না, কিন্তু এখন বলা হচ্ছে এই পাসপোর্টটা সারেন্ডার করতে হবে, সেই কথাটা বলা হচ্ছে। কেন? আমরা সবাই জানি ভারতের নাগরিকত্ব আইন অত্যন্ত সুস্পষ্ট। আমাদের সংবিধানে দ্বৈত নাগরিকত্ব বা ডুয়াল সিটিজেনশিপের কোনো জায়গা নেই। ভারত কেবল একক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ, সেই নীতিতে বিশ্বাসী। এতদিন দেখা গেছে, কিন্তু বাস্তবে কি হয়েছে, দেশের কাছে, ভারতের সরকারের কাছে এমন বহু অভিযোগ এসছে, এবং এটা দেখা গেছে অনেকে ভারতের নাগরিকত্ব পাওয়ার পরেও গোপনে আগের দেশের পাসপোর্ট তারা ব্যবহার করছেন। অর্থাৎ ভারতের পাসপোর্ট নিয়ে তারা হয়তো বাংলাদেশে গেলেন, এইবার বাংলাদেশ থেকে আবার বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে তারা চলে গেলেন অন্য কোনো দেশে। এইবার সেখানে যাওয়ার পরে তার পরিচয় কিন্তু সে দেশে হলো যে তিনি বাংলাদেশের পাসপোর্টধারী, অথচ তার কাছে আবার ইন্ডিয়ান পাসপোর্ট আছে। অনেকে নানা রকম অপরাধ করে ভারতে অপরাধ করেছে, ভারতীয় পাসপোর্ট হয়তো ব্লক করা হয়েছে, কিন্তু তারা কোনোভাবে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে গেলেন এবং সেখান থেকে আবার বিদেশে চলে গেলেন। মানে একটা অপরাধ প্রবৃত্তির একটা ব্যাপার সেখানে থাকে। আপনি হয়তো শুনে থাকবেন
বা অনেকেই অভিযোগ করেন যে এমন অনেক ব্যক্তি বাংলাদেশ থেকে এখানে ভারতে এসছেন যারা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পরেও বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট দুটোই রেখে দিয়েছেন। এর ফলে তারা একদিকে ভারতের নাগরিক হিসেবে সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন, আবার অন্যদিকে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে ব্যবসা বাণিজ্য বা যাতায়াত করছেন। এটি কেবল আইনত ভুল নয়, এটি ভারতের সার্বভৌমত্বের ক্ষেত্রেও একটি বড় প্রশ্নচিহ্ন। সব থেকে বড় যে ব্যাপারটা, একটা অপরাধ প্রবৃত্তি বা অপরাধিক কাজকর্ম করবার একটা সুযোগ কিন্তু এইভাবে দ্বৈত নাগরিকত্ব বা দুটো পাসপোর্ট রেখে দেওয়ার ফলে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং হচ্ছেও। সরকার যে নতুন নিয়মটি এনেছে, অর্থাৎ পাসপোর্ট সারেন্ডার করা বাধ্যতামূলক, তার মূল কারণ হলো আইনি স্বচ্ছতা। আবেদনকারী যখন ভারতের নাগরিকত্ব পাচ্ছেন তখন তাকে প্রমাণ করতে হচ্ছে যে তিনি আগের দেশের সাথে আইনি সম্পর্ক ছিন্ন করছেন। পাসপোর্ট সারেন্ডার মানেই হলো এই দেশের প্রতি আনুগত্য, তার আগের দেশের প্রতি আনুগত্য ত্যাগ করা। এখন থেকে তার পরিচয়, তার আনুগত্য সব কিছু হলো তিনি ভারতীয়, ভারতের প্রতি তার আনুগত্য। এছাড়া দ্বিতীয় কারণ হচ্ছে ফাঁক ফোকর বন্ধ করা। যারা দুই নৌকায় পা দিয়ে চলতে চাইছেন তাদের জন্য এই নিয়মটি একটি বড় বাধা। আমি জানি আমার পরিচিত এমন অনেকেই আছেন যারা দুটো পাসপোর্ট নিয়ে রেখে দিয়েছেন। তারা ভারতে আসছেন, ভারতের পাসপোর্ট ব্যবহার করে এখানে চলে আসছেন, আবার দেখা যাচ্ছে তারা বাংলাদেশে চলে যাচ্ছেন, বাংলাদেশে গিয়ে আবার তারা সেখান থেকে অন্য দেশে যাচ্ছেন বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে। তো পাসপোর্ট জমা না দিলে বা বাতিল না করলে নাগরিকত্বের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে না, এখন থেকে এটা পরিষ্কার বলা আছে। আর এখন মনে রাখবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন জায়গায় চলে গেছে যে একজন তার যদি কোনো দেশের কোনো জায়গার তার পুরো ঠিকুজি কোষ্ঠী সব কিছু বার করে দিতে এই এআই এর মাধ্যমে বার করা যাবে। সুতরাং যারা সারেন্ডার করেননি বাংলাদেশের পাসপোর্ট বা পাকিস্তানের পাসপোর্ট বা আফগানিস্তানের পাসপোর্ট, তারা ভারতের নাগরিক যদি হওয়ার সময় তাদেরকে কিন্তু ভারতের ওই দপ্তরের কাছে তার পুরনো দেশের পাসপোর্টটা জমা করতে হবে। সুতরাং এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং ভারতের নাগরিকত্ব আইন 1955 মূল কাঠামোর কঠোর বাস্তবায়ন। এইবার দ্বিতীয় পর্বে আলোচনায় যাই। ধর্মীয় শংসাপত্র কেন পুরোহিতের, এর জন্য পুরোহিত বা ধর্মীয় সংস্থানের তাদের সার্টিফিকেটের কেন প্রয়োজন? এই দেখুন, ধর্মীয় পরিচয় প্রমাণের শংসাপত্র কেন দরকার? কেন সরকার স্থানীয় পুরোহিত বা চার্চ বা অন্য ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর এই দায়িত্ব দিল? কেন? তার কারণ আমরা জানি সিএএ এর অধীনে যারা আবেদন করছেন তারা দীর্ঘ সময় ধরে নিপীড়নের শিকার হয়ে বা জীবনের ঝুঁকি নিয়ে দেশান্তরী হয়েছেন। তাদের অনেকের কাছে পাসপোর্ট বা সরকারি নথিপত্র নেই, কারো কারো কাছে কোনো জন্ম নিবন্ধন পর্যন্ত নেই, কারো কারো স্কুল সার্টিফিকেট নেই। এই বিশাল জনসমষ্টির কাছে সরকারি প্রমাণ চাওয়াটা অনেক ক্ষেত্রে অবাস্তব হয়ে যায়। তাহলে উপায় কি? সরকার এখানে একটি সোশিওলজিক্যাল বা সামাজিক সমাধানের পথ বেছে নিয়েছে। স্থানীয় পর্যায়ের পরিচিতি বা রেপুটেড প্রতিষ্ঠানগুলো, যেহেতু যেখানে সে থাকেন তিনি, ওই যারা বাংলাদেশ থেকে কিংবা অন্য দেশ থেকে এসছেন, অন্য 3টি দেশ থেকে, এই ব্যক্তিকে দীর্ঘ সময় ধরে যারা চেনেন তাদের শংসাপত্রকে প্রমাণ হিসেবে মানা হচ্ছে। এখন প্রশ্ন হলো, পুরোহিত বা ধর্মীয় নেতা এটা কিভাবে বিচার করবেন? অনেকের মনেই প্রশ্ন জাগে, পুরোহিত বা ধর্মীয় নেতা কি কোনো জাদুকর? তিনি কিভাবে বুঝবেন আবেদনকারী হিন্দু নাকি অন্য ধর্মের? এখানে বিষয়টি ধর্মতত্ত্বের যেমন চেয়ে ধর্মতত্ত্বের দিকে যার যেমন তার পরিচিতি তেমনি সামাজিক পরিচিতি। একজন পুরোহিত বা ধর্মীয় নেতা যখন শংসাপত্র দেন তিনি কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে এটা নির্ধারণ করেন। 1 নম্বর, সামাজিক আচার আচরণ। ওই আবেদনকারী ব্যক্তি তার দৈনন্দিন জীবনে কোন ধরনের আচার অনুষ্ঠান, পূজা পার্বণ পালন করেন, তিনি কি ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করেন, তার পারিবারিক রীতিনীতি কেমন,
এই বিষয়গুলো ওই এলাকার মানুষের কাছে কিন্তু গোপন থাকে না। দীর্ঘমেয়াদী মেলামেশা সেটা বোঝা যায়। স্থানীয় কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে ওই ব্যক্তি নিয়মিত যাতায়াত করেন কিনা, বা পুরোহিত বা ওই প্রতিষ্ঠানের সাথে তার দীর্ঘদিনের পরিচয় আছে কিনা সেটা দেখা যায়। তৃতীয়ত, একটা ঐতিহাসিক পটভূমি থাকে। স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অনেক সময় তাদের নথিতে বা ব্যক্তিগত স্মৃতিতে রেকর্ড রাখে যে ওই পরিবারটি কখন এসেছে এবং তারা কোন সম্প্রদায়ের অংশ হিসেবে সমাজের সঙ্গে মিশেছে। পুরোহিত এখানে কোনো সরকারি গোয়েন্দা নন, বরং তিনি একজন সাক্ষী হিসাবেই এই কাজটা করছেন। তিনি সাক্ষ্য দান করছেন। তিনি স্থানীয় সমাজের একজন নির্ভরযোগ্য প্রতিনিধি হিসেবে আবেদনকারীর পরিচয় নিশ্চিত করছেন। অর্থাৎ এটি একটি প্রথাগত পদ্ধতির আধুনিক আইনি বৈধতা প্রদান করে মাত্র। কিন্তু এখানেও একটা সংশয় এসেছে। সংশয়টা হচ্ছে এই যে, অন্তত আমি বাংলাদেশের কথা বলি, এটা তো অন্য দেশেও আছে, পাকিস্তানে আছে অতি অল্প পরিমাণে, আফগানিস্তানে সেখানে আরও অল্প পরিমাণে আছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে